পর্বতারোহণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু সমতল নয়, ভূমি থেকে কয়েক হাজার ফুট উচ্চতায় উঠছে বাংলাদেশের পতাকা। দর্শক, বলছিলাম পর্বতারোহণের কথা। বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলোতে যারা বাংলাদেশকে বুকে ধারণ করে পদচিহ্ন রেখে আসছে, তাদেরই একজন তৌফিক আহমেদ তমাল। সম্প্রতি তিনি জয় করে এসেছেন পৃথিবীর ৮ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মানাসলু। এই পর্বতকে বলা হয় কিলার মাউন্টেনও। সেই তৌফিক আহমেদ তমাল আজ উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন স্টুডিওতে। আপনাকে স্বাগতম। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আমি খুবই ভালো আছি এবং খুবই উচ্ছ্বসিত বাংলাদেশ প্রতিদিনের এই প্ল্যাটফর্মে আজকে উপলব্ধিগুলো শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানি যে আপনি গত 25 সেপ্টেম্বর 14 বছর পর দ্বিতীয় কোনো বাংলাদেশী হিসেবে মানাসলু পর্বতের শিখর ছুঁয়েছেন। আপনার এই শ্বাসরুদ্ধকর অভিযানের চ্যালেঞ্জিং পর্বগুলো আমরা জানতে চাচ্ছিলাম। কেমন ছিল সেই অভিযানটি, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে পর্বতারোহণ পৃথিবীর অন্যতম একটি ঝুঁকিপূর্ণ এবং অ্যাডভেঞ্চারাস এবং এক্সপেন্সিভ স্পোর্টস। সো সেই স্পোর্টসের ক্ষেত্রে কিছু প্রিরিকুইজিট আছে, কিছু পূর্ব শর্ত আছে যেগুলো পালন করে একজন পর্বতারোহীকে নিজেকে গড়ে তুলতে হয়। বাংলাদেশের অক্সিজেন লেভেল অলমোস্ট 99% to 100%। সো আমাদের বডি অর্গানগুলো কিন্তু সেই শতভাগ অক্সিজেন নিয়েই অভ্যস্ত। এখন আপনি যখন পর্বতের দিকে আস্তে আস্তে করে উচ্চতা বাড়াবেন, প্রত্যেকটা উচ্চতায় কিন্তু আমরা যখন একটা হিমালয়ের কোনো পর্বতের দিকে তাকাই, সাধারণত যদি একটা 5000 মিটার পর্বত, 5000 মিটার উচ্চতার একটি পর্বতের দিকে তাকাই, তখন পর্বতের কিছু সেকশন আছে, যেমন ধরেন ট্রি লাইন, 3000 মিটার পর্যন্ত ট্রি লাইন, যেখানে গাছপালা জন্মায়। 3000 থেকে 4000 মিটার পর্যন্ত হচ্ছে আপনার হাই অল্টিটিউড মিডোস, মানে কি গুল্ম উদ্ভিদ জাতীয় কিছু, ঘাস জাতীয় কিছু উদ্ভিদ জন্মায়, যেগুলোর উচ্চতা সাধারণত কোমর সমান বা হাঁটু সমানই হয়। তারপর আফটার 4000 মিটার কোনো গাছপালা নেই। যেখানে গাছপালা নেই সেখানে কিন্তু অক্সিজেনের সরবরাহ সাধারণভাবে কম, বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ কমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা জানি কোনো প্রাণীর বেঁচে থাকতে অবশ্যই অক্সিজেনের পর্যাপ্ততা লাগে। তো যতই আমরা উপরের দিকে উঠতে থাকি পর্বতারোহণের ক্ষেত্রে, বা যতই উপরের দিকে উঠতে থাকি, অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে করে কমতে থাকে। সেই অক্সিজেন সংকটের কারণে কিন্তু এই পাহাড়ে ওঠার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আরো বেশি রোমাঞ্চকর হয়ে যায়, আরো বেশি এনার্জি কনজিউমিং হয়ে যায়। তো সেই জিনিসগুলোর মাথায় রেখে তারপরে কিছু, এই তো হচ্ছে আপনার অক্সিজেন সম্পর্কিত সংকট। এছাড়াও কিছু সংকট রয়েছে, যে সংকটগুলো হচ্ছে প্রাকৃতিক সংকট। যেমন পর্বত, এই 4000, 5000, 6000 মিটার থেকে পর্বতগুলো কিন্তু সাধারণত স্নো কেপড মাউন্টেন, মানে বরফে আচ্ছাদিত পাহাড়। সেই বরফে আচ্ছাদিত পাহাড়ে ওয়েদারের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ ভূমিকা পালন করে। যেমন ওয়েদার খুবই ফ্ল্যাকচুয়েটিং ওয়েদার খুবই অস্থিতিশীল। সেই অস্থিতিশীলতা আসলে নানান দুর্ঘটনার উৎপত্তি ঘটায়। যেমন পাহাড়ে যদি আমরা কিছু হ্যাজার্ড বলি, বিপদ বলি, আমরা মাউন্টেন হ্যাজার্ড গুলোর মধ্যে হচ্ছে স্নো স্টর্ম, ব্লিজার্ড, অতিরিক্ত স্নোফল ফলে ব্লিজার্ড মানে তুষার ঝড়, তারপর আপনার তুষার ধস। সাধারণত সবচেয়ে বড় বিপদটা হচ্ছে তুষার ধস থেকে হয়। এছাড়াও যখন পাহাড়ের উপর চূড়া থেকে বরফ গলে গলে কিন্তু নদীর উৎপত্তি হয়, বরফ গলা নদী, যাকে বলে গ্লেশিয়ার। সো গ্লেশিয়ারের মধ্যে কিন্তু পর্বতারোহণের রুট গুলো, যে একটা পাহাড় উঠতে হলে আপনার গ্লেশিয়ারের গাত্র বেয়ে বেয়ে কিন্তু পাহাড়ের কাঁধে উঠতে হবে, শোল্ডারে উঠতে হবে, তারপরে সামিট চূড়ার রিজে উঠতে হবে, তারপর আপনি আলটিমেটলি চূড়ার মধ্যে আরোহণ করতে পারবেন। সো সেই রুটের মধ্যে কিন্তু নানান এই যে বড় গ্লেশিয়ারের মধ্যে ফাটল ক্রিয়েট হয়, যেগুলোকে বলা হয় ক্রিভার্স। সো ক্রিভার্সের আবার দুটো ধরন আছে। কিছু ক্রিভার্স হচ্ছে ওপেন ক্রিভার্স, যেগুলো হচ্ছে আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন, যেটাকে আপনি খালি চোখে আপনি চলার পথে হাঁটছেন, খালি চোখে যে ফাটলটা দেখেছেন, ফাটলটা এড়িয়ে দূর থেকে ক্রস করে যেতে পারছেন। আবার অনেক ক্ষেত্রে হয় এই ছোট ছোট ফাটলগুলো ফ্রেশ স্নো, মানে একদম, মানে ধরেন গত রাত তুষার পরে এগুলো ঢেকে আছে, এটা একটা মৃত্যু ফাঁদের মতো। ওই এখন ওইরকম অভিজ্ঞতা যদি না থাকে এবং রুট সম্পর্কে যদি ধারণা না থাকে এবং প্রপার গাইডেন্স যদি না থাকে, তখন কিন্তু দুর্ঘটনা হতেই পারে। আচ্ছা, সেই জায়গা থেকে আপনার কথা সূত্র ধরে যদি একটা কথা আমরা যেটা জানতে চাচ্ছিলাম, যে আপনার এই টোটাল অভিযানটা কয়দিনের ছিল? সাধারণত
আমি এই প্রথম বা পৃথিবীর 14টি 8,000 মিটার পর্বতের মধ্যে প্রথম একটি পর্বতে অভিযান পরিচালনা করেছি। প্রায় 14 বছর পরে পর্বতে অভিযান হয়েছে। পর্বতের নাম মানাসলু, পৃথিবীর 8ম সর্বোচ্চ পাহাড়, যার উচ্চতা 8,163 মিটার বা 26,760 ফিটের মতো। তো এই পর্বতকে সাধারণত হাই অল্টিটিউড, এক্সট্রিম হাই অল্টিটিউড মাউন্টেনিয়ারিং এর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পর্বত হিসেবে বিবেচনা করা হয়। কারণ পৃথিবীতে এরকম 8,000 মিটার পর্বত 14টি আছে, যার মধ্যে 2টি পর্বত খুবই ফেমাস, যেখানে প্রচুর মানুষের ভিড় থাকে, ট্রাফিক থাকে, দুনিয়াব্যাপী মানুষ সেই পর্বত ক্লাইম্ব করার জন্য চেষ্টা করে। একটি হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর দ্বিতীয় হচ্ছে মানাসলু। সো মানাসলুতে আমি যখন গিয়েছি প্রায় 378 জন মানুষ টোটাল এবছর পারমিট নিয়েছেন, মানে আরোহণের একটা প্রতিযোগিতা ছিল। সো আমিও যাওয়ার চেষ্টা করেছি এবং এই অভিযানের সাধারণত সময়কাল, মেয়াদকাল যেটা আপনি প্রশ্ন করেছেন, থাকে 45 দিনের মতো। তো আমি 1 মাসের প্ল্যান করেছিলাম। যেহেতু আমি ওই উচ্চতার মধ্যে আমি বাই প্রফেশনালি মাউন্টেন গাইডিং করি, মানুষকে পাহাড়ে ঘোরাই, পাহাড়ে নিয়ে যাই। তো বছরের প্রায় অধিকাংশ সময় আমি হিমালয়ের মধ্যে অবস্থান করি। সেই অবস্থানের কারণে আমার একটা প্রাকৃতিক ভাবে হিমালয়ের ওয়েদারের সাথে অভিযোজিত হওয়ার ক্ষমতা ডেভেলপ হয়েছে, যেটা নেটিভদের হয়। ওরকম হয় না, বাট কিছুটা সবই সমকক্ষ। তাই আমার অ্যাডজাস্টমেন্টের প্রসেস গুলো খুব দ্রুত হয়, অ্যাক্লিমেটাইজেশন আমার খুব ভালো হয়। তো তাই আমি খুব স্বল্প সময়ের মধ্যে পরিকল্পনাটা করেছি যে 30 দিনের মধ্যেই গত 16ই আগস্ট আমি সংবাদ সম্মেলন করেছিলাম, যার মাধ্যমে পতাকা হস্তান্তর করা হয়েছিল আমাকে, যেন বাংলাদেশের এই লাল সবুজের পতাকা পৃথিবীর 8ম সর্বোচ্চ চূড়ায় 14 বছর পর কেউ উড্ডয়ন করবে আবার। তো সেই লক্ষ্যে আমি গিয়েছিলাম, সাকসেসফুলি আমি সম্পূর্ণ করতে পেরেছি। আমার আসলে 25 দিন লেগেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি এই 25 দিনে এমন কোনো দিন ছিল কিনা যে এই দিনটা আপনার কাছে খুব বিপজ্জনক মনে হয়েছিল? আপনি কোনো নিজে কিংবা আপনার সাথে যারা অন্যান্য পর্বতারোহী ছিল তারা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল কিনা? প্রায়শই আমার কাছে পর্বত বিপজ্জনক জায়গা। আসলে পর্বতে আপনি যখন যাবেন, যাওয়ার আগে যে বিপদগুলো, সেই বিপদগুলো কিন্তু একজন অভিজ্ঞ পর্বতারোহী আগে থেকেই জানেন। সে বিপদ এড়ানোর উপায় কি? পর্যাপ্ত জ্ঞান যেগুলো আসবে আপনার পর্যাপ্ত প্রশিক্ষণ থেকে এবং পাহাড়ে গিয়ে বা অভিজ্ঞতার সান্নিধ্যে থেকে, সেই বিপদগুলো সম্পর্কে আগে থেকে ওয়াকিবহল হয়ে ফিজিক্যালি ওরকম ভাবে ফিটনেস ক্রিয়েট করতে হবে এবং মেন্টালি নিজেকে আরো প্রিপেয়ার করতে হবে যে আমি আরো বিরূপ সিচুয়েশনে পাহাড়ে পড়তেই পারি। সবকিছু, কারণ আমরা দুর্গমতায় যাচ্ছি, হ্যাঁ, বাসার কমফোর্ট ছেড়ে অ্যাডভেঞ্চারের নেশায় যাচ্ছি, একটা অ্যাডভেঞ্চার স্পোর্টসে যাচ্ছি। সো প্রতিনিয়ত আমি দেখেছি কিছু আমাদের সমসাময়িক কিছু নভিস ক্লাইম্বার, মানে যারা আসলে ধারণ করতে পারছে না যে আমি কোথায় আসছি। একটা পর্যায়ে থাকে, আমরা পাহাড়ে ওঠার পর্যায়ে 4,000, 5,000 মিটার, 6,000 মিটারের পর্বত, 7,000 মিটারের পর্বত, তারপর 8,000 মিটার, মানে ধাপে ধাপে যে সফলতার সিঁড়ি বা পর্বত আরোহণের সিঁড়ি, সেই সিঁড়িটা তারা অতিক্রম না করে কিন্তু হুট করে চলে এসছে। এখন বাণিজ্যিকায়নের কারণে, অভিযানগুলোর বাণিজ্যিকায়নের কারণে তারাও ক্লায়েন্ট চায় এবং ক্লায়েন্টদেরকে বেটার সার্ভিস দেওয়ার জন্য প্রযুক্তিগতভাবে এখন পাহাড়ও অনেক ডেভেলপড। পাহাড়েও এখন বিপদের সংখ্যা খুব কম, কিন্তু এই মানুষগুলো সেই সুযোগটা নিয়ে তারা নভিস ক্লাইম্বার গুলো এসে কিছু বিপত্তি ঘটাচ্ছে, যাদের কারণে ধরেন অনেক বড় ট্রাফিক জ্যাম লেগে থাকে, খুবই বিপজ্জনক। পাহাড়ের ঢালে আমরা উঠছি, আপনি হয়তো ছবি দেখলে বুঝবেন, বিশাল ট্রাফিক। সে ট্রাফিক যখন 200-300 মানুষ ঝুলে আছে, কারণ আমাদের সময় 378 জন ক্লাইম্বারের পারমিট নিয়েছে এবং সো তাদের অ্যাসিস্ট করার জন্য আরো 378 জন গাইড আছেন, সাথে কিচেন স্টাফ আছেন, হ্যাঁ, পোর্টার আছেন, যারা মালবাহক আছেন। মোটামুটি পাহাড়ের মধ্যে একটা বিশাল একটা মেলার মতো, আপনার হাজার মানুষ, 1,000 থেকে বেশি মানুষ কাজ করছেন ওই বিরূপ ওয়েদারের মধ্যে। সো এই যে ট্রাফিক জ্যামটা, এই ট্রাফিক জ্যামটার কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। যারা সুস্থ, অনেক সুস্থ ক্লাইম্বার অসুস্থ হচ্ছে, যারা নভিস তারাও অসুস্থ হচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি যখন পাহাড়ে ওঠার সময় একটা পর্যায়ে আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন, ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবেন, আপনার মধ্যে আপনার মাসল গুলো ফ্যাটিক হয়ে যাবে, কাফ মাসল ফ্যাটিক হয়ে যাবে। তো পরবর্তী যখন আমি দেখলাম ঠিক এই ট্রাফিকে পড়ার কারণে, আমার সাথে পরিচিত একজন ক্লাইম্বার
সে একটা বরফের ফাটল, একটু আগে আমি বলেছিলাম ক্রিভার্সের কথা, বরফের ফাটলের মধ্যে পড়ে গেছে। আচ্ছা লাকিলি হি ওয়াজ অ্যাঙ্কার্ড ইন আ সেফটি অ্যাঙ্কার্ড, সে Okay. একটা রোপের সাথে, ফিক্সড রোপের সাথে অ্যাঙ্কার্ড ছিল। আচ্ছা তো সে 2-3 ফিট ভিতরেই ঝুলছিল। হুম, তো তাকে রেস্কিউ করা গেছে, আচ্ছা। তেমন খুব বেশি খুব একটা সমস্যা হয়নি। তারপর আরো একটা ঘটনা, কুয়েত থেকে আমার একটা বন্ধু, আমরা একই সাথে বেস ক্যাম্পে ডাইনিং শেয়ার করছিলাম, হুম, হুম। সারা রাত ওর সাথে কথা বলেছি, মাত্র এসেছে। পরদিন তার হচ্ছে আইস ক্লাইম্বিং এর ট্রেনিং গ্লেশিয়ারের মধ্যে। সো সেই ট্রেনিং এর মধ্যে ওর যখন ট্রেনিং করছিল একটা বরফের চাই ওর মাথায় পড়েছে। হুম, তার হেলমেট ছিল মাথায়, আচ্ছা স্টিল মাথায় পড়েছে, সে তখন সেন্সলেস হয়ে গেছে। আচ্ছা ঠিক ওখান থেকেই তাকে হেলিতে করে উড়িয়ে ডিরেক্ট কাঠমান্ডুর হসপিটালে নেওয়া হয়েছে। Okay. প্রায় আপনার 250 কিলোমিটার দূরে হেলিতে আচ্ছা করে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে, আচ্ছা এবং 2 দিন হসপিটালে সে ট্রিটমেন্ট নিয়ে আবার ফিরে এসেছে। আচ্ছা। তেমন কিছু হয়নি, সিটি স্ক্যান করেছে, সবকিছু করেছে, কিছু হয়নি, বাট আর সে ক্লাইম করতে পারেনি, একটা চোখে সে ভালো দেখতে পারেনি। হুম, সাথে আরো বিপদ ঘটে, যেমন আরেকজনের আমি দেখলাম যে আমারই সাথে একই সাথে আমরা ট্রেকে হেঁটে 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 বেস ক্যাম্প অব্দি এসেছি। তো তার 2টো আঙ্গুলে ফ্রস্ট বাইট হয়েছে। আচ্ছা। ফ্রস্ট বাইট মানে হচ্ছে তুষার কামড়। যখন বডির ইন্টারনাল টেম্পারেচার কমে যায়, হুম। যখন কিছু মানুষ ক্লাইম করতে করতে খুব টায়ার্ড হয়ে যায়, হুম, তো টায়ার্ড হয়ে যাওয়ার পরে ওনারা প্রপারলি বডিটা উত্তাপ পায় না। আমরা জানি হার্ট থেকে আমাদের সবচেয়ে দূরবর্তী অঞ্চলগুলো হচ্ছে ফিঙ্গার টিপস, হুম। নোজ, ইয়ার্স। হুম, হুম, তো এই জায়গাগুলোর মধ্যে হার্টের কাজ কি রক্ত পৌঁছানো, উষ্ণ রক্ত পৌঁছানো। এই ঠান্ডার মধ্যে হার্টের কাজটা ডাবল হয়ে যায়। তো সে রক্ত সরবরাহ করে আর সে বডিতে উত্তাপ ক্রিয়েট করার হুম। চেষ্টা করে। সো পর্যাপ্ত পরিমাণে যারা মুভমেন্ট না করে তুষার কামড়ের ঝুঁকিটা থাকে। হুম। আমারই অনেক পরিচিত অনেকেরই অনেকগুলো আঙ্গুল নেই। যার মানে হচ্ছে যে আসলে এই শ্বাসরুদ্ধকর অভিযানগুলো যেমন সুন্দর প্রাকৃতিকভাবে দেখতে, ঠিক একইভাবে যদি পর্যাপ্ত জ্ঞান এবং সচেতনতা না থাকে এই ধরনের দুর্ঘটনার ঝুঁকিও আমাদের থাকবে। তো ক্লাইম্বারদের সচেতন থাকতে হবে। আমরা জানতে চাচ্ছিলাম যে এই অভিযানটা তো একটা বেশ ভাস্ট, একটা বড় একটা অভিযান। এই অভিযানটার জন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন, কবে থেকে প্রস্তুতি নিয়েছেন? এর সাথে আরেকটু অ্যাড করবো যে এই ধরনের অভিযানগুলো হিমালয়ে সাধারণত যে অভিযানগুলো হচ্ছে, যারা ক্লাইম্বার্সরা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, আমরা জানি এগুলো বেশ ব্যয়বহুল, এবং এটাও আমরা জানতে পেরেছি যে আপনি এই অভিযানটা পুরোপুরি নিজস্ব অর্থায়নে আপনি করেছেন। তো সেটাও একটু অ্যাড করবেন যে কেন? যে আমি যদি আজকে পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বতে উঠেছি এবং আমার ভবিষ্যৎ স্বপ্ন পৃথিবীর বাকি সর্বোচ্চ পর্বতগুলোর চূড়া ছুঁয়ে দেখা, বাংলাদেশের কে প্রতিনিধিত্ব করা। আমরা হিমালয় থেকে খুবই কাছাকাছি অবস্থান করি, মাত্র 1 ঘন্টা 20 মিনিটের ফ্লাইটে। কিন্তু উল্লেখযোগ্যভাবে বলতে বাংলাদেশ থেকে হিমালয়ের সফলতাটা খুব কম। সেই তুলনায় যদি আমরা ভারতের কথা তুলনা করি, ভারতের পশ্চিমবঙ্গে শুধু মাত্র 400টি পর্বতারোহণ বিষয়ক ক্লাব আছে। 400টি ক্লাবের মধ্যে ধরুন আপনি 50 জন করে সদস্য হলে কতজন মানুষ পর্বতারোহণের সাথে সম্পৃক্ত। So, আমাদের দেশে পর্বতারোহণটা জাস্ট হচ্ছে বুমিং ইন্ডাস্ট্রি, মানে এখন আস্তে আস্তে করে মানুষের আকর্ষণ বাড়ছে, এই ক্রীড়ার প্রতি আকর্ষণ বাড়ছে। আর বাংলাদেশে দুঃখজনক ভাবে একে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। ভারতে যেমন আপনি যেহেতু বললেন যে এই পুরোটা অভিযানের কিন্তু আমি সম্পূর্ণভাবে নিজে অর্থায়নে পরিচালনা করেছি। আমি প্রফেশনাল লাইফে যতটুকুই আর্ন করেছি লাস্ট 1-2 বছরে, প্রত্যেকটা টাকা আমি এখানে ইনভেস্ট করেছি। কিসের মায়া, কিসের ত্যাগে, কিসের মোহে? সেটা হচ্ছে আসলে ভালোবাসার মোহে। আর পাহাড়কে অনেকে প্রশ্ন করে যে পাহাড় নিয়ে কেন এত অবসেশন, পাহাড়কে কেন এত ভালোবাসেন? আমার কাছে মনে হয় যখন আমি পাহাড়ের চূড়ায় উঠি, কোনো খুব সুন্দর ব্রেথ টেকিং জায়গায় যাই, আমার কাছে যে মানসিক প্রশান্তিটা আসে, তার সাথে আর কোনো কিছুর সামঞ্জস্য আমি জাগতিক লাইফে আমি দেখি না। আর মনে হয় যেন আমি পৃথিবীর একজন সুখীতম মানুষ, যে নিজের তাগিদে নিজে যা করতে চেয়েছে সেই তার পেছনে ছুটছি। সো এই ব্যয় বহুল, আমার অভিযানের টোটাল খরচ হয়েছে 19 লক্ষ টাকা বা $15,000। তো এই $15,000 মানে 19 লক্ষ টাকায় কিন্তু আমার সমবয়সী যারা আছেন অনেকেই অনেক কিছু করতে পারতেন। হয়তো একটা জমি কিনে ফেলে রাখতেন, 5 বছর পর 1 কোটি টাকা হয়ে যেত। তো আই হ্যাভ ইনভেস্টেড ইন মাইসেলফ। আমি পর্বতারোহণকে ধারণ করি, আমি চাই পর্বতারোহণে বাংলাদেশ কিছু করুক। আমি যদি কিছু করতে পারি
দু একটা মানুষকে অনুপ্রাণিত করতে পারি, তাহলেও কিন্তু বাংলাদেশে যেমন ক্রিকেট, ফুটবল কে প্রতিনিধিত্ব মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করছে বিভিন্ন স্পোর্টস এর মাধ্যমে, এই স্পোর্টস এর মাধ্যমে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানুষ প্রতিনিধিত্ব করছে। আমি সেটাই চাচ্ছি যেন আমাদের দেশের সুনাম, দেশ থেকেও মানে দেখেন পর্বতারোহণ হচ্ছে একটা শক্তির খেলা, ব্যাপারটা হচ্ছে মানসিক শক্তি, মানসিকভাবে আপনি কতটা শক্তিশালী। আপনি মানসলু পর্বতে মানে 28,000 মিটার কোনো পর্বতে উঠতে গেলে ফিজিক্যালি আপনার একদম সুপ্রিম লেভেলের ফিজিক্যাল ফিটনেসে থাকতে হবে এবং মেন্টাল স্ট্রেংথে থাকতে হবে। তো এই মেন্টাল স্ট্রেংথ এবং ফিজিক্যাল স্ট্রেংথ যখন একটা পর্বতারোহণের মধ্যে ডেভেলপড হয়, সো তার আসলে পিছু টান বলতে একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে আর্থিক বাধা। দারুণ প্রেরণাদায়ক। আসলে আমরা চাই আপনার মতো বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম আছে তারাও পর্বতারোহণে আকৃষ্ট হবে এবং তারাও আপনার পথে হাঁটবে। আমরা অচিরেই বাংলাদেশকে সেই জায়গায় দেখতে চাই। এই পর্বতারোহণ পেশাটা বেশ ফ্যাসিনেটিং এবং অ্যাডভেঞ্চারাস একটা পেশা। এই পেশাটায় কিভাবে জড়িয়ে পড়লেন আপনি, শুরু থেকে যদি বলতেন। আমি স্টুডেন্ট লাইফ থেকে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, অ্যাকাউন্টিং আমি এমবিএ করেছি, করার পরে আমি প্রফেশনাল লাইফে চাকরিতে ঢুকেছি। কিন্তু চাকরিতে ঢোকার আগে স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু আমি পাহাড়ের সাথে সম্পৃক্ত। পাহাড়ে টুকিটাকি ঘোরাফেরা করা, পাহাড়ে বিভিন্ন এক্সপ্লোরেশন প্রজেক্ট চালানো, পাহাড়ে উচ্চতা মাপা, বিভিন্ন পাড়া ঘুরে দেখা, মানুষের সাথে সখ্যতা, মানুষের পাহাড়ি মানুষের জীবন ধাঁচের সাথে নিজের জীবন ধাঁচের তুলনা বা যান্ত্রিকতা থেকে ছুটতে কিন্তু পাহাড়ে যেতাম। তো সেই যে একটা মোহমায়ার মধ্যে জড়িয়ে গেছি, যখন আমি প্রফেশনাল লাইফে আসছি। স্টুডেন্ট লাইফে যখন আমাদের তখন প্রচন্ড সময় ছিল, সময়ের অভাব নেই, ছুটির অভাব নেই, কিন্তু আর্থিক সংকট ছিল। কিন্তু যখন প্রফেশনাল লাইফে চলে আসলাম, আর্থিক বাধাটা কেটে যায় কিন্তু সময়ের বাধাটা আবার চলে আসে। তো সেই থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি আসলে কোথায় ভালো থাকি। আমি পাহাড়ে ভালো থাকি, মানসিকভাবে ভালো থাকি। তো পাহাড় নিয়ে কিছু করা যায় কিনা, এটা আমার পরিকল্পনা ছিল যে পাহাড় নিয়ে কিছু করা যায় কিনা। তখন আমি ভাবলাম যে আমি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি যেখান থেকে মানুষকে আমি পাহাড়ে নিয়ে যেতে পারি, সাথে মানুষকেও পাহাড় দেখানো হলো, আমার এত বছরের অভিজ্ঞতা থেকে মানুষকেও অনুপ্রাণিত করা হলো, আমার কিছু আর্নিংও হলো। সেই আর্নিং এর প্রসেসটা তখন আমরা প্রথমে দেশে ঘুরতাম, দেশের বিভিন্ন পার্বত্য চট্টগ্রামে ঘুরতাম, সেই থেকে এটাকে হিমালয় পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। এবং যখন আমি দেখছি যে আমি প্রফেশনালি এতে ভালো কিছু করতে পারবো, আই টুক ডিসিশন, আমি 9টা 5টা ডিউটি করবো না, আল পারসু মাই প্যাশন। আমি সবসময় একটা কথা বলি, when your passion become your profession there is nothing better than this। আচ্ছা, এই নিয়ে আছে বেশ ইনোভেটিভ চিন্তাধারা যে নিজের শখটাকেও পূরণ করছি, একই সাথে আমি নিজের আয় সেটাকেও আমি আয়ের একটা পথ তৈরি করে রাখছি। আপনার ছোটবেলা এবং লেখাপড়া সম্পর্কে জানতে চাই, এবং শুনেছিলাম যে এই পাহাড়ে মাউন্টেনিয়ারিং পেশায় আসার জন্য আপনি আগে প্রিভিয়াসলি একটা প্রতিষ্ঠানে ছিলেন, চাকরিও ছেড়েছেন, ঘটনা সত্যি কিনা? জি, আমি প্রায় 3টি চাকরি ছেড়েছি। ছেড়ে যেহেতু আমি মাউন্টেন গাইডিং এ আসবো বা মানুষ টিম লিডিং করবো, এই জন্য আমি প্রশিক্ষণও নিয়েছি, মাউন্টেন গাইডিং এর প্রশিক্ষণ নিয়েছি। এবং পর্বতারোহণের যেহেতু ইনভলভ হওয়ার ইচ্ছা ছিল, ওইটাই মূল গোল ছিল, সেই জন্য আমি ধীরে ধীরে নিজেকে শানিত করার জন্য দীর্ঘ সময় ধরে পর্বতে ট্রেক করেছি এবং নিজেও ট্রেক পরিচালনা করি। পাশাপাশি আমি রক ক্লাইম্বিং এর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করেছি এবং পর্বতারোহণের বিষয়ক মৌলিক কোর্স করেছি ভারতের নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে, যেটা ওয়ার্ল্ড রিনাউন্ড একটা মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। তো ওখান থেকে আমি টপ গ্রেডারও হয়েছি। এবং সেই সব কিছু যে এতটুকু পাহাড়ের জন্য যে ডেডিকেশনটা ছিল, এই পুরো জার্নিটাই ছিল হচ্ছে কি আপনার সেলফ ফান্ডেড। আমি বলবো যে আমি সবসময় নিজের প্রতি আমি ইনভেস্টমেন্টটা করেছি। সো এখন পাহাড়ের সাথেই আছি, ভালো আছি। আচ্ছা, তো মানাসলু তো শিখর ছুঁয়ে আসলেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এবার কোন পৃথিবীর উচ্চ শৃঙ্গ আপনি ছুঁয়ে দেখতে চান? মানাসলু আমার আসলে মানাসলু যাওয়ার এবছর আমার কোনো পরিকল্পনা, তেমন কোনো দৃঢ় পরিকল্পনা ছিল না। আমার পরিকল্পনা ছিল মাউন্ট এভারেস্টে যাওয়ার, পৃথিবীর 1 নম্বর সর্বোচ্চ বিন্দুতে যাওয়ার। কিন্তু এভারেস্ট প্রচুর ব্যয়বহুল। এভারেস্টের খরচ প্রায় এবছর $50,000 ছিল মিনিমাম, তার মানে বাংলা টাকায় 60 থেকে 65 লক্ষ টাকা। তো আমার পক্ষে 65 লক্ষ টাকা কোনো ধরনের সরকারি বা বেসরকারি সাহায্য বা পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব না। আমার ক্ষেত্রে না, অনেকের কারো ক্ষেত্রেই হয়তো বা সম্ভব না। কারণ আপনি দেখেন যাদের অনেক টাকা আছে তারা কিন্তু এই ধরনের স্পোর্টস ইনভলভ হবে না। তো
সেই থেকেই যেহেতু মাউন্ট এভারেস্ট এবার করতে পারি নাই, এটার রেপ্লিকা হিসেবেই বা অল্টারনেটিভ হিসেবে আমি মাউন্ট মানাসটু ট্রাই করেছি। আমি ভাবলাম যে আমি নিজেকে এভারেস্টে যাওয়ার আগে আরো বেশি প্রিপেয়ার করি। আচ্ছা, তো এখন আমার লক্ষ্য পৃথিবীর সর্বোচ্চ চূড়া ছুঁয়ে দেখা, এবং এর সাথে আরো 2টি পর্বত অ্যাড করার ইচ্ছা আছে, এবং একটা রেকর্ড এক্সপিডিশন মানে রেকর্ড অভিযান করার ইচ্ছা আছে, যে 1 মাস থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কেউ 3টা 8000 মিটার পর্বতে অ্যাটেম্প্ট নেওয়া এবং সাকসেসফুলি ফিরে আসার চেষ্টা আমি অবশ্যই করব। তো কারণ পাহাড়ের জার্নি ইটস আ 2-ওয়ে জার্নি। আপনি পাহাড়ের চূড়ায় উঠলেন, পতাকা তুললেন, আপনার যে গোল ছিল গোল অ্যাচিভ করলেন, বাট নিরাপদে বাড়ি ফিরলেন না, তাহলে হলো না। সবসময় জর্জ মিলার এটা কথা বলতেন, গেটিং ডাউন ইজ ম্যান্ডেটরি দেন গোয়িং আপ, সো গোয়িং আপটা হচ্ছে অপশনাল। তো বাড়ি ফিরে প্রত্যেক অভিযান শেষে নিরাপদে বাড়ি ফেরাটা হচ্ছে সফলতা। আমরা চাই আপনি এরকম বড় বড় পাহাড়ে যান এবং নিরাপদে বাড়ি ফিরে আসেন এবং পরবর্তীতে আরেকটা উঁচু পাহাড়ে আরোহণ করেন। আচ্ছা, এবার একটু বাংলাদেশের পর্বত আরোহণ বিষয়ে জানতে চাচ্ছিলাম। আপনি কি দেশে কোনো মাউন্টেনিয়ারিং প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং আপনারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করেন? হ্যাঁ, প্রথম হচ্ছে আমি বাংলাদেশের একটা উল্লেখযোগ্য মাউন্টেনিয়ারিং প্ল্যাটফর্মের সাথে জড়িত, সেটা হচ্ছে অল্টিটিউড হান্টার। আচ্ছা, অল্টিটিউড হান্টার বাংলাদেশের প্রথম কমার্শিয়াল প্ল্যাটফর্ম যারা মানুষকে সবুজ পাহাড় থেকে হিমালয়ে নিয়ে গেছে। সেই প্রায় 10 বছর আমাদের যাত্রা, 10 বছর থেকে আমরা প্রায় বছরে 600 থেকে 700 মানুষকে হিমালয় দেখাতে নিয়ে যাই। তো এই বাংলাদেশের পর্বত আরোহণের ক্ষেত্রে আমি অল্টিটিউড হান্টারের খুবই একটা গুরুত্ববহ উল্লেখযোগ্য ইম্প্যাক্ট বলবো। সেটা হচ্ছে, আপনি ধরেন আগে আমরা যখন প্রথম পর্বতারোহণ শুরু করেছি বা ঘোরাঘুরি শুরু করেছি, তখন আমরা এভারেস্ট বেস ক্যাম্প যাবো, অন্নপূর্ণা বেস ক্যাম্প যাবো, অন্নপূর্ণা সার্কিট, মানাসলু সার্কিট। তো এইসব জায়গায় যাওয়ার জন্য যে ইনফরমেশনটা, সে ইনফরমেশন নেওয়ার জন্য আমরা মানে ফেসবুকেও ততটা সোশ্যাল মিডিয়া ততটা সরব ছিল না। ইদানিং সোশ্যাল মিডিয়া অতটা সরব হয়েছে লাস্ট 8-10 বছরের কারণে, কিন্তু বাংলাদেশের ভ্রমণ ইন্ডাস্ট্রিতেও এর ইম্প্যাক্ট পড়েছে। তো এই তথ্যগুলো কিন্তু আমরা পেতাম না, খুব সহজলভ্য ছিল না। অল্টিটিউড হান্টারের মাধ্যমে আমরা কি করেছি, যে আমরা আপনাদের এত উদ্যোগ এত কিছু ঝুঁকি ঝামেলা পোহাতে হবে না, উই উইল প্রোভাইড ইউ এভরিথিং, ইউ জাস্ট পে অ্যান্ড আমরা বাকিটা রেসপন্সিবিলিটি নিব। আপনার টোটাল থাকা, খাওয়া, ভ্রমণ পরিকল্পনা, ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, আপনার সেফটি, সিকিউরিটি, এভরিথিং। তো এই জিনিসটাকে আমরা একটা কমার্শিয়ালাইজ করেছি, যার কারণে আমাদের থেকে আমরা এজ এ পাইওনিয়ার আমরা এটাকে শুরু করেছিলাম। এখন বাংলাদেশ থেকে প্রায় আরো 20 থেকে 25টি এজেন্সি যারা আমাদের মতো সিমিলার কাজ করছে, এবং যেহেতু ভারত বন্ধ, ভিসা বন্ধ, মানুষ সবাই নেপালের দিকে ঝুঁকছে। তো অল্টিটিউড হান্টার মানুষকে স্বপ্ন দেখায় সবুজ থেকে হিমালয়ে যাওয়ার। এখন যখন আপনি হিমালয়ের কোনো পাহাড় পাশ দিয়ে হাঁটবেন, তখন কখনো না কখনো আপনার আকাঙ্ক্ষা ক্রিয়েট হবে, ইস আমি যদি এই পাহাড়টা চড়তে পারতাম। ঠিক আমারও সেমটাই হয়েছিল। তো আমি বিশ্বাস করি যে এই থেকে যে মানুষগুলো আমাদের সাথে ট্রেকে যাচ্ছেন, এবং ইটস প্রুভেন, প্রত্যেক বছর আমাদের সাথে যারা ধরেন প্রথমে 4000 মিটার দিয়ে শুরু করেছেন, 5000 মিটার দিয়ে শুরু করছেন, পরবর্তী বছর তারা আমাদের সাথে কিন্তু 6000 মিটার পর্বতে যাচ্ছেন। আর খুবই শুনে আনন্দিত হবেন, আগে বাংলাদেশের থেকে একটা দুটো অভিযান হতো না বছরে পর্বতারোহণের। ঠিক এই সিজনে 25 জন মানুষ হিমালয়ে যাচ্ছেন, বিভিন্ন চূড়া, 6000 থেকে 7000 মিটার চূড়ায়। শুধু আমি একা করে আসিনি, আরো মানুষ যাচ্ছেন এই অটম সিজনে। এই ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম গুলো, সোশ্যাল মিডিয়া এন্ড অল্টিটিউড হান্টারের মতো প্ল্যাটফর্ম গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে আপনারা মানুষকে স্বপ্ন দেখাতে শিখাচ্ছেন যে কিভাবে আসলে একজন সাধারণ মানুষ পাহাড়ে, হিমালয়, সে উঁচু পর্বতগুলোর কাছে যেতে পারবে। সেই স্বপ্নটা স্বপ্নের বীজটা আপনারা তাদের মধ্যে বুনে দিচ্ছেন। বিশ্বের আসলে অনেকগুলো দেশ পর্বতারোহণে অনেক এগিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের অবস্থানটা এখন কোথায় আছে, কেমন দেখছেন? বাংলাদেশের অবস্থান, এই পর্বতারোহণের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা প্রায় 20 বছরের কাছাকাছি। 20 বছরের কাছাকাছি, কিন্তু অতটা বাংলাদেশের 20 বছর যদি আমরা অ্যানালাইসিস করি, 20 বছরে আমাদের এভারেস্টের সংখ্যা 7 জন, মানে এভারেস্ট বিজয়ী পর্বতারোহীর সংখ্যা, এবং 8000 মিটারের উচ্চতায় উঠেছে মাত্র 9 থেকে 10 জন। তো লাকিলি আমি 9 থেকে 10 জনের মধ্যে একজন। তো খুবই সামান্য, এই সংখ্যাটা খুবই সামান্য, 20 কোটি মানুষের মধ্যে খুবই সামান্য। বাংলাদেশি মানুষকে মানুষ কি বোঝে, যে আমরা ছোট আকৃতির, হ্যাঁ, আমরা ফিজিক্যালি অতটা স্ট্রং না, বায়োলজিক্যালি আমরা অতটা স্ট্রং না, আমরা
দরিদ্র দেশ থেকে বিলং করি। তো এই পর্বত আরোহণ কিন্তু একটা প্ল্যাটফর্ম যেটা এখনো প্রমাণ করতে পারে যে আমরাও পৃথিবীর শীর্ষে পৌঁছাতে পারি এবং দুর্গম দুর্গম অঞ্চলে নিজেদেরকে সার্ভাইভ করতে পারি, ওরকম ভাবে নিজের মধ্যে ক্রিয়েট করতে পারি। দেখেন, পর্বত আরোহণের সাথে বা এই যে অ্যাডভেঞ্চার স্পোর্টস গুলো কিন্তু হেলথ ভ্যালু অনেক। আমাদের হার্ট রেগুলার অ্যাক্টিভ থাকছে, আমাদের লাং রেগুলার অ্যাক্টিভ থাকছে। আপনি যারা রেগুলার অ্যাক্টিভিটিতে থাকে, এই ধরনের এন্ডুরেন্স অ্যাক্টিভিটিতে থাকে, তাদের কিন্তু ক্রনিক ডিজিজ গুলো কম হয়, হার্ট অ্যাটাক থেকে ডায়াবেটিস থেকে শুরু করে এগুলো একটু কম হয়। সো এটা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে একটা ভূমিকা আছে, মানুষের প্রাত্যহিক জীবন ক্ষেত্রে একটা ভূমিকা আছে, এবং ইউথ ডেভেলপমেন্টে তো একটা ভূমিকা আছে। এখন আমাদের বাচ্চা কাচ্চারা বা আমরা যখন ছোট ছিলাম ধরেন, তখন আমরা প্রত্যেকদিন বিকেলবেলা খেলতে যেতাম, মাঠে খেলতে যেতাম। এখন প্রত্যেকে, আর এখন কেউ খেলে না, বাচ্চা কাছে মাঠে আপনি ভিড় দেখবেন না, ইভেন মাঠই দেখবেন না। মাঠ তো বিলীন হয়েছেই মানুষের মধ্যে থেকে, বাচ্চাদের মধ্যে থেকে যে খেলার যে মানসিকতাটা, কায়িক পরিশ্রমের যে খেলার যে মানসিকতাটা, সেটা মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। সেটাই, সেক্ষেত্রে আসলে সুস্থ বিনোদন এবং যদি সুস্থ খেলাধুলার চর্চা, সেটা আসলে যদি মাউন্টেনিয়ারিং এর একটা স্কোপ তৈরি করে দিতে পারে, তরুণ প্রজন্ম বলি, এখন যারা আমাদের শিশুরা আছে, তারা যদি ভবিষ্যতে যখন বড় হবে, তারা আসলে মাউন্টেনিয়ারিং ব্যাপারে আগ্রহ দেখাতেই পারে, এই বিষয়ে তাদের ঝোঁক তৈরি হতে পারে, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। তো বাংলাদেশের পর্বতারোহণের যে স্কোপটা দিন দিন বাড়ছে, সেই ক্ষেত্রে যে আগ্রহ তৈরি হচ্ছে, বাংলাদেশে আসলে পর্বতারোহণ নিয়ে এই পর্যন্ত কি কি সুযোগ সুবিধা, ট্রেনিং ফ্যাসিলিটিস, এই ধরনের জিনিস আছে বলে আপনি মনে করেন? টু বি অনেস্ট, এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো পর্বতারোহণের প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনো প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নাই। আচ্ছা, যাদের শিখতে হচ্ছে তারা ভারতের বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে প্রশিক্ষণ নিতে হচ্ছে, বা আমরা যারা এইগুলো নিয়ে ইনভলভ, যারা ট্রেন্ড মাউন্টেনার আছি, আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে ছোট ছোট করে ওয়ার্কশপ টাইপ রান করার জন্য, যেন মানুষ একটা আইডিয়া পায়, একটা মানে প্রাথমিক একটা ধারণা পায়। কিন্তু এই যেমন আমরা ক্রিকেট, ফুটবলের কিন্তু ইন্টারন্যাশনাল বডি আছে, আইসিসি, ফিফা। তো ঠিক পর্বতারোহণে কিন্তু ইন্টারন্যাশনাল বডি আছে, UIAA। তো যারা সারা বিশ্বে এই ইনস্টিটিউট গুলো ক্রিয়েট করে এবং প্রত্যেকটা দেশে ফান্ডিং দেয়। আমাদের দেশ থেকে UAE এর সাথে কানেকশনটা এখন পর্যন্ত আমাদের যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারা ওরকম ভাবে পারফেক্টলি হয় নাই। যদি জিনিসটা মানে কানেকশনটা সুন্দরভাবে হতো, তাহলে আমরা ফরেন ফান্ডিং পেতাম, অ্যাসোসিয়েশন থেকে আমরা ফান্ডিং পেতাম, যার ফলে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হতো। এই স্পোর্টসটা যদি আমরা ভারতের মতোই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতাম, এটাকে স্পোর্টস হিসাবে স্বীকৃতি দিতাম, তো স্পোর্টসটাকে মানুষ আরো বেশি আগ্রহী হতো। কারণ এই স্পোর্টসটা প্রকৃতির সাথে কানেক্টেড। আপনার একটা সময় যখন আমরা পাহাড়ে যাই, পাহাড়ে গিয়ে আমার মনে হয় যে আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি দেখছি, হয়তোবা সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যেই সৃষ্টিকর্তা লুকিয়ে আছেন। তো আমার মনে হয় যে সৃষ্টিকর্তার সৃষ্টি দেখা, আলহামদুলিল্লাহ বলা, বা তাকে শুকরিয়া জ্ঞাপন করা, ধন্যবাদ জ্ঞাপন করাও একটা সৃষ্টির উপাসনা বা ওনার উপাসনা। আমি আশা করব আপনার এই বার্তাটা আসলে আমাদের সংশ্লিষ্ট মহলের কাছে পৌঁছে যাবে, যে এই মাউন্টেনিয়ারিং যে একটা স্পোর্টস, এটাকে সেভাবে স্বীকৃতি দেওয়া এবং এই ধরনের প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউট তৈরি করা, যাতে পরবর্তীতে যারা পর্বতারোহণের ব্যাপারে আগ্রহী তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়। আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি। নতুন যারা পর্বতারোহণ করে দেশে কিংবা বিদেশে, আপনি নতুন পর্বতারোহীদের সম্পর্কে কিছু উপদেশ দিবেন কিংবা কিছু বলবেন? গাইডেন্স, প্রপার ট্রেনিং এবং প্রপার গিয়ার্স মেনটেন করে যাবেন, এবং প্রকৃতির সাথে যুদ্ধ নয়, প্রকৃতির সাথে বৈরিতা নয়, প্রকৃতির সাথে নিজেকে মিলিয়েই প্রাকৃতিক অভিযানগুলো করবেন, পাহাড়ে যাবেন। তমাল, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে আমাকে এখানে আবার আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমরা এতক্ষণ দেখলাম মানাসলু পর্বতজয়ী তৌফিক আহমেদ তমালের সাক্ষাৎকার। উনি একজন পর্বতারোহী, যিনি নিজের স্বপ্নকে ধরে ছুটে চলছেন উঁচু উঁচু পর্বতের পিছনে, এবং ভবিষ্যতে যারা পর্বতারোহণ করবেন তাদেরকেও জানিয়ে যাচ্ছেন কিভাবে তারা পর্বতারোহণের স্বপ্ন দেখবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।